নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। লোকসভা নির্বাচনে পরাজয়ের পর অধীর চৌধুরী কি করবেন, তার ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা কি হবে সে নিয়ে নানা মুনি নানা কথা বলছেন। আমরা যারা রাজনৈতিক বিশ্লেষণ করার চেষ্টা করি তারাও নানা রকম ব্যাখ্যা দিয়েছে। অনেকে বলেই দিয়েছেন অজিত চৌধুরী বিজেপিতে চলেই গেছেন। অনেকে অনেক রকম যুক্তি দিয়ে বলতে চাইছেন যে কংগ্রেসে থাকা অধীর বাবুর পক্ষে সম্ভব নয়, কারণ কংগ্রেস এখন রাজ্য কংগ্রেস এখন তৃণমূলের হাতে তামাক খাবে। অধীর বাবু নিজেও এই পরাজয়ের পরে কিছুটা বিস্মিত হয়েছিলেন, ভাবতে পারেননি যে বহরমপুরের মানুষ তাকে তাদের সেবা করার আর সুযোগ দেবে না। যদিও বহরমপুর বিধানসভা কেন্দ্রে অধীরবাবু 10,000 লিড পেয়েছিলেন, কিন্তু সেই লিড যদি 2019-এর মতো হতো তাহলে অধীরবাবু জিতে যেতেন, কিন্তু সেটা হয়নি। সোনিয়া গান্ধীর সঙ্গে অধীরবাবু দেখা করেছেন, দেখা করেই বলেছেন যে রাজ্যের পুলিশ প্রশাসন কংগ্রেস কর্মীদের পদে পদে হেনস্থা করেছে, চড়া সুরের সাম্প্রদায়িক প্রচার হয়েছে। 3, নিখিল ভারত কংগ্রেস কমিটির কাছ থেকে তিনি সহযোগিতা পাননি। কি এক পর্যবেক্ষক, কি মীর নাকি আদতে জম্মু কাশ্মীরের লোক, তিনি বাংলার রাজনীতি কিছুই জানেন না, তিনি ছড়ি ঘুরিয়েছেন। তারপরে জয়রাম রমেশ থেকে শুরু করে কেসি বেণুগোপাল থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে প্রমুখ যেভাবে মমতার বন্দনা করেছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় কৃপা দৃষ্টি পেলে যেন তাদের জীবন ধন্য হবে, সেটাও কংগ্রেসের কর্মী সমর্থকদের বিভ্রান্ত করেছে। কেসি বেণুগোপাল প্রথম থেকেই চাননি যে বামেদের সঙ্গে কংগ্রেসের কোনো ইলেকটোরাল অ্যাডজাস্টমেন্ট হোক, কারণ কেসি বেণুগোপাল কেরালার মানুষ, কেরালা থেকে নির্বাচিত হয়েছেন, ওখানে সিপিএম এর সঙ্গে তাদের লড়াই। আর পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস সমঝোতা হলে সেটা কেসি বেণুগোপালকে তার নিজের কনস্টিটিউয়েন্সির মানুষদের কাছে বোঝাতে অসুবিধা হয়। সেজন্য নিজের স্বার্থে তিনি বাম কংগ্রেস জোটের বিরোধিতা করেছিলেন। তারা চাইছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2-3টে আসন দিলে কংগ্রেসের কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করা উচিত, এবং সেই সুযোগে কংগ্রেসের সংসদে আরো 2-1 জনের যাওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু অধীর চৌধুরী মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে শেষ করেছেন, কংগ্রেসের সংগঠন ভেঙে দিয়েছেন, নানা প্রলোভন দেখিয়ে কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিদের দলে টেনেছেন, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিদের হেনস্থা করেছেন। তাই দিনে দিনে কংগ্রেস মামু কংগ্রেসে পরিণত হয়েছে, মালদা মুর্শিদাবাদ কংগ্রেস। সেই পরিচয়ও কংগ্রেস রাখতে পারবে না যদি তৃণমূলের সঙ্গে সমঝোতা করে, কারণ কংগ্রেসের ক্ষয় মানে তৃণমূলের বৃদ্ধি। যে বামেদের সঙ্গে কংগ্রেস এ রাজ্যে লড়াই করেছেন, অধীর চৌধুরী লড়াই করেছেন। আমার মনে আছে 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে শুধুমাত্র মুর্শিদাবাদে 34 জন মানুষের প্রাণ গিয়েছিল, ডোমকলে 16 জন। তখন কংগ্রেসের সঙ্গে সিপিএম এর সরাসরি লড়াই হলো, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কংগ্রেস এবং সিপিএম একসঙ্গে হাত মেলালো। এই সাগরদিঘির উপনির্বাচনে জেতার পর চাকা ঘোড়ার স্বপ্ন দেখেছিলেন বাম কংগ্রেস নেতৃত্ব। সেই অঙ্ককে মাথায় রেখেই 2024-এর নির্বাচনে সমঝোতা, মোহাম্মদ সেলিমকে মুর্শিদাবাদে অধীর চৌধুরী দাঁড়াতে উৎসাহিত করেন, সেলিমের হয়ে প্রচার করেন। সিপিএম অধীর চৌধুরীর হয়ে সর্বস্ব পণ করে ঝাঁপিয়েছিল, কিন্তু ভাগ্যদেবী সুপ্রসন্ন হননি, দুজনেই হেরে গিয়েছেন। তারপর থেকেই অধীর চৌধুরীর বিরোধীরা যারা কংগ্রেসের মধ্যে আছেন তারা অধীরকে সাবক শেখাতে চাইছেন। অধীর দিল্লিতে ছিলেন, খাড়গে সাহেবের সঙ্গে দেখা করার সময় চেয়েছিলেন, সময় পাননি। সোনিয়াজি দেখা করেছেন। আসলে খাড়গে একবার বলেই দিয়েছিলেন যে হাইকমান্ডের নির্দেশ যদি না মানতে পারেন, অধীর চৌধুরীর জন্য দরজা খোলা আছে, তিনি বেরিয়ে যেতে পারেন। কংগ্রেস করলে হাইকমান্ডের নির্দেশ তাকে মেনে চলতেই হবে। কিন্তু অধীরবাবু মনে করিয়ে দিয়েছিলেন তিনিও হাইকমান্ডের সদস্য। তাই তিক্ততা বিরোধ খাড়গের সঙ্গে অধীরবাবুর কমেনি। কিন্তু রাহুল গান্ধী 2 দিন আগে অধীরবাবুকে সময় দিয়েছিলেন, দীর্ঘক্ষণ কথা হয়েছে, সাংগঠনিক
রদবদল নিয়ে কথা হয়েছে। দেখুন, এ রাজ্যের অনেক কংগ্রেস নেতা যেমন প্রদীপ বচ্চন, শুভঙ্কর সরকার, শঙ্কর মালাকার প্রমুখ চাইছেন যে তৃণমূলের সঙ্গে সমঝোতা করতে। তৃণমূলও চাইছে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে এমন একজন বসুন, তিনি তৃণমূলের কথায় উঠবেন, তৃণমূলের কথায় বসবেন। প্রদীপবাবু তাদের প্রথম পছন্দ, কিন্তু প্রদীপবাবু অশীতিপর, তার পক্ষেই গুরুদায়িত্ব নেওয়া সম্ভব নয়। তৃণমূলের দ্বিতীয় পছন্দ হচ্ছে উত্তরবঙ্গের নেতা শঙ্কর মালাকার। অধীরবাবুর জন্যই তৃণমূলের সঙ্গে কংগ্রেসের 2024 সালে লোকসভা নির্বাচনে সমঝোতা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে 2টি আসন ছেড়ে দিতে রাজি ছিলেন, খুব পিড়াপিড়ি করলে 4টে আসন পর্যন্ত ছাড়তেন, কিন্তু অধীরবাবু তৃণমূলের সঙ্গে কোনো সমঝোতা করতে রাজি ছিলেন না। যদিও কেসি বেণুগোপাল, জয়রাম রমেশ, মল্লিকার্জুন খার্গে তারা কিন্তু চেয়েছিলেন তৃণমূলের সঙ্গে সমঝোতা করতে। কেসি বেণুগোপাল কেরলের লোক, তাকে সিপিএম এর সঙ্গে লড়াই করে জিততে হয়, তাই পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস সমঝোতা হলে কেরলে কেসি বেণুগোপালকে তার ভোটারদের কাছে জবাবদিহি করতে হতো। আবার অধীর চৌধুরীকে যখন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী 2009 সালে কংগ্রেসের সংসদীয় দলের নেতা করলেন, তখন মানিকম টেগর, কেসি বেণুগোপাল, এরা কেউ, আনন্দ শর্মা, এরা কেউ রাজি হননি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. প্রতি পদে পদে অধীরের বিরোধিতা করেছেন। এখন অধীরবাবু হেরে গেছেন, এখন তারা প্রতিশোধ নিচ্ছেন, সেই জন্য খার্গে সময় দিতে রাজি হচ্ছেন না। কিন্তু রাহুল গান্ধী দিয়েছেন। কিন্তু রাহুল গান্ধীর কাছেও কি অধীরবাবুকে পুনর্বাসনে দেওয়ার খুব একটা সুযোগ আছে? দেখুন, 3রা সেপ্টেম্বর রাজ্যসভার যে ভোটগুলো হবে, তেলেঙ্গানাতে একটা আসন কংগ্রেস পাবে, সেখানে অনেকেই দাবিদার, সম্ভবত অভিষেক মনু সিংভি সেখানে অগ্রাধিকার পাবেন। সাংগঠনিকভাবে অধীরবাবুকে একটা পদ দেওয়া যেতে পারে, তিনি সিডব্লিউসির সদস্য রইলেন, কিন্তু অধীরবাবু কি তাতে রাজি হবেন? রাহুল গান্ধী যদি বলেন যে অধীরবাবু আপনি তো থাকতে চাইছেন না সভাপতি হিসাবে, আপনি একজনকে বলুন যে সভাপতি থাকবেন এবং রাজ্যে কংগ্রেসকে নিজের পায়ে দাঁড় করাবেন, তখন অধীরবাবু তার উত্তরসূরিকে চিহ্নিত করতে পারেন, চয়ন করতে পারেন। তাতে আবার তৃণমূলের সঙ্গে কংগ্রেসের দিল্লিতে সমস্যা দেখা দিতে পারে। তৃণমূল চাইছে সংখ্যালঘু ভোট যাতে আর ভাগ না হয়, উত্তরবঙ্গে যাতে ভাগ না হয়, তার জন্য কংগ্রেসকে পাশে পাওয়া দরকার। এবং তারা এমন একজন প্রদেশ সভাপতি চাইছেন যে তৃণমূলের কথায় উঠবেন, তৃণমূলের কথায় বসবেন। তাহলে অধীরবাবু তার উত্তরসূরি চিহ্নিত করলে সেটা তো হবে না। এবং রাহুল গান্ধী, খার্গে, সোনিয়াজি এই মুহূর্তে কতটা তৃণমূলকে হোস্টাইল করতে পারবেন সর্বভারতীয় রাজনীতির বাধ্যবাধকতায়, এটা নিয়ে প্রশ্ন আছে। অধীরবাবু যখন মমতাকে তীব্র আক্রমণ করতেন, সোনিয়া তাকে বলেছিলেন অধীর একটু মমতাকে নিয়ে এত বলো না। আপনারা মনে রাখতে পারবেন, দেখুন অধীরবাবু দিল্লিতে সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলতেন, কারণ তিনি কি বলবেন, তাকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি তো মমতার গুণগান করতে পারবেন না, সেই জন্য দিল্লিতে সংবাদ মাধ্যমকে তিনি এড়িয়ে চলতেন, যা বলতেন কলকাতায় বলতেন। তাই অধীরবাবুকে রাজনৈতিক পুনর্বাসন রাহুল গান্ধী দিতে চাইলে তাকে সাংগঠনিক কোনো পদ দিতে হবে, কংগ্রেস ওয়ার্কিং কমিটি তিনি সদস্য থাকবেন, কিন্তু এই মুহূর্তে সংসদে তাকে নিয়ে আসা সম্ভব নয় রাহুল গান্ধীর। হয়তো রাহুল গান্ধী অধীরবাবুকে কাছে কিছু অনুরোধ করেছেন, কিছু সময় চেয়েছেন, অধীরবাবু তাকে সেই সময় দেবেন। তারপরেও যদি কিছু না হয়, তখন তাকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। 3টে অপশন আছে। এক, তিনি কংগ্রেসেই থেকে গেলেন, অ্যাক্টিভলি থাকলেন না, কিন্তু কংগ্রেসের সাধারণ সদস্য রইলেন, মিটিং মিছিল গেলেন, বক্তৃতা করলেন, কিন্তু জল ছাড়া যেমন মাছ বাঁচে না, রাজনীতিবিদরা রাজনীতির বৃত্তের বাইরে গিয়ে বেশি দিন থাকতে পারেন না, কিন্তু কংগ্রেসে থাকলে তাকে ওইভাবেই থাকতে হবে। তিনি তৃণমূলের বিরুদ্ধে আক্রমণাত্মক হলে দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সমস্যা হবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় জিঞ্জার গ্রুপ তৈরি করবেন, বেসুরো গাইবেন ইত্যাদি। 2,
আলাদা দল গঠন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা দল গঠন করে সাফল্য পেয়েছিলেন, তখন তার বয়স 4-এর কোঠায়। শরদ পাওয়ার এনসিপি করে কংগ্রেসের সঙ্গে সরকার করেছেন। অধীর বাবু 70 ছুঁই ছুঁই। এখন দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, আলাদাভাবে দল গঠন করে সাফল্য পাওয়া খুব মুশকিল। তার জন্য অর্থের দরকার। সেই অর্থ অধীরবাবুকে কে জোগাবে? ধরুন অধীরবাবু একটা দল করলেন, যেমন সোমেনবাবু করেছিলেন প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস, প্রণববাবু করেছিলেন রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস, কোনোটাই সাফল্য পায়নি। প্রণববাবু, সোমেনবাবু তো ভুলেই গেছিলেন তারা যে দল করেছিলেন সেই দলটার নাম কি ছিল। তাহলে অধীরবাবু ধরুন একটা কিছু কংগ্রেস দিয়ে নাম করলেন, একটা দল করলেন, এই বামপন্থী আইএসএফ এর সঙ্গে সমঝোতা করে লড়লেন, যেখানে সংখ্যালঘুদের যেসব কেন্দ্রের সংখ্যালঘুরাই নির্ণায়ক, তারাই 70%, সেরকম কয়েকটি কেন্দ্রে এরকম অ্যালায়েন্সের প্রার্থী সাফল্য পেতে পারে, কিন্তু অন্য জায়গাতে তারা পাবে না। যেখানে সংখ্যালঘুদের সংখ্যা 30%, তারা বিজেপিকে রুখতে ওই ভোটটা দেবে তৃণমূলকে। কিন্তু যেখানে তারা 70%, সেখানে তারা হয়তো অন্য দলকে দিতে পারেন বিজেপি বিরোধী, কারণ তারা নিশ্চিত হবেন যেই জিতুক সে বিজেপি বিরোধী আসনেই বসবেন। কিন্তু সেই রকম সমঝোতা, সেরকম অধীরবাবু দল গঠন করবেন, সমঝোতা হবে, এগুলো খুব সিমস টু বি রিমোট। অধীরবাবু ওই রাস্তায় হাঁটবেন বলে মনে হয় না। কিন্তু একটা অপশন সামনে রাখবেন, 3 বিজেপিতে যোগদান। বিজেপি তাকে ত্রিপুরা থেকে রাজ্যসভায় জিতিয়ে আনতে পারে। বিপ্লব দেবের খালিও আসনটিতে তো ভোট হবে। ধরুন সেটা ছেড়ে দিন, 2026-এ পশ্চিমবঙ্গে অনেকগুলো রাজ্যসভার আসন খালি হবে, বিকাশ ভট্টাচার্যের মেয়াদ শেষ হবে, বামপন্থীরা কাউকে পাঠাতে পারবেন না, সেই জায়গায় বিজেপি একজন পাঠাবেন, সেখানে অধীরবাবু যেতে পারে। হয়তো মুর্শিদাবাদে অধীরবাবুর রাজনীতি করতে একটু অসুবিধা হবে, কারণ এতদিন তিনি বিজেপি বিরোধী কথা বলেছেন, রাতারাতি বিজেপি ন্যারেটিভ মানুষের কাছে নিয়ে যেতে একটু অসুবিধা হতে পারে। কিন্তু রাজনীতিতে সব হয়। যদি মিলিন্দ দেওরা, জিতিন প্রসাদ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অশোক চৌহান এতদিন কংগ্রেসের থেকে বিজেপিতে গিয়ে মন্ত্রী হন, রাজ্যসভার সদস্য হন, তাহলে অধীরবাবু পারবেন না কেন? পশ্চিমবঙ্গে রাজনীতি করতে হলে তার কাছে কিন্তু বিজেপিতে যোগদান করা ছাড়া সত্যিকারের কোনো বিকল্প নেই। অধীরবাবু যেটা ভাবছেন না তা নয়, কিন্তু হয়তো রাহুল গান্ধী তাকে একটু অপেক্ষা করতে বলেছেন, হয়তো তার কাছ থেকে একটু সময় চেয়েছেন, সেই সময়টা রাহুলকে দেবেন অধীর। কিন্তু তারপরেও তিনি যদি দেখেন যে রাহুলের আন্তরিক ইচ্ছা থাকলেও পরিস্থিতি রাহুলকে বাধ্য করছে অধীরবাবুকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া থেকে বিরত থাকতে, তখন অধীরবাবুর কাছে একটাই অপশন থাকবে, সেটা হলো বিজেপিতে যোগদান। হয়তো আগামী দিনে অধীরবাবু সেই রাস্তায় হাঁটতে চলেছেন।